নর্মদা মন্দির থেকে বের হয়েই বাঁদিকে 100 মিটার দূরে পুরাতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত বেশ সাজানো গোছানো একগুচ্ছ প্রাচীন মন্দির চোখে পড়বে। সুন্দর সবুজ ঘাসের মনোরম দৃশ্যপটে মন্দিরগুলো কালচুরি শাসকদের শিল্প ও স্থাপত্যকলার সাক্ষী বহন করছে। এই আমরা এখন পাতালেশ্বর মন্দির অমরকণ্টকের গেটের সামনে এসে পৌঁছেছি। এই প্রাচীন মন্দির পরিদর্শনের জন্য 25 টাকা টিকিট এবং ভিডিওগ্রাফির জন্য 25 টাকা। ইংরেজদের রাজত্ব শেষ হলে সমগ্র মধ্য ভারতে কালচুরি বংশের আধিপত্য স্থাপিত হয়। কালচুরি শাসকদের ইতিহাস থেকে জানা যায়, মহারাজ গাঙ্গেয়দেব এবং তার পুত্র মহারাজ কর্ণের সময় অমরকণ্টক ক্ষেত্র ছিল খুবই সমৃদ্ধশালী। এই কর্ণদেব ছিলেন ভারতবর্ষের অন্যতম শক্তিশালী রাজা। তিনি যেমন ছিলেন কুশল শাসক, তেমনি স্থাপত্য শিল্পের অন্যতম পৃষ্ঠপোষক। কালচুরি রাজাদের শিল্পকলার প্রীতির অন্যতম নিদর্শন এই মন্দিরগুলি। এই যে মন্দিরটির সামনে আমরা আসছি, দেখুন কি সুন্দর মন্দিরটা। আর এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় উঁচু মন্দির। এটাই রাজা কর্ণদেব দ্বারা প্রতিষ্ঠিত মন্দির। এর ভেতর শিবলিঙ্গ রয়েছে। রাজা কর্ণদেব ছিলেন যেমন শক্তিশালী রাজা, তেমনি ছিলেন তিনি সাত্ত্বিক। কর্ণ দ্বারা এই নির্মিত মন্দিরটি একটু অন্য মন্দিরের থেকে উঁচুতে স্থাপিত। আর এর স্পেশালিটি হলো এই মন্দিরে 3টি গর্ভগৃহ। এর ভেতর রয়েছে শিবলিঙ্গ। এই শিব মন্দিরটি কর্ণ মন্দির নামে পরিচিত। বহু পূর্বে এগুলোয় পুজো হতো, কিন্তু এখন এই মন্দিরগুলোয় আর পুজো হয় না। এটা হচ্ছে পঞ্চমঠ মন্দির। আদিগুরু শঙ্করাচার্য অমরকণ্টকে ঘুরতে এসে তার জায়গাটা খুব পছন্দ হয়ে যায় এবং এখানেই তিনি একটি শিব মন্দির প্রতিষ্ঠিত করেন, যার নাম পাতালেশ্বর মহাদেব। মাটি থেকে প্রায় 10 ফুট নিচে শিবলিঙ্গ স্থাপিত বলে পাতালেশ্বর নাম হয়েছে। এই পাতালেশ্বর মন্দিরের সামনেই উনি একটি কুণ্ড প্রতিষ্ঠা করেন, যার নাম সুরজ কুণ্ড। বলা হয় নর্মদা কুণ্ডের সঙ্গে পাতালেশ্বর মহাদেবের যোগাযোগ রয়েছে। মা নর্মদা পিতাকে স্নান করানোর জন্য এখানে আসেন। প্রতি বছর শ্রাবণ মাসের শেষে সোমবার শিবলিঙ্গ নর্মদার জলে ভরে যায়। অন্য সময় এমন দৃশ্য দেখা যায় না। এছাড়াও এখানে বিষ্ণু মন্দির, জজিলা মন্দির আর মহাযোগী গোরক্ষনাথজি গুরুদেবেরও মন্দির রয়েছে। আরও ছোট বড় নানা রকম মন্দির রয়েছে এই ভেতরে। নর্মদা মন্দির দেখার পরে অবশ্যই একবার এখানে এসে ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এবার আমরা চলেছি মাইকি বাগিয়া দেখতে। স্কুটি করে এসছে নর্মদা মন্দিরে। নর্মদা মন্দিরের পূর্ব দিকে প্রায় 1 কিলোমিটার হাঁটা পথে মাইকি বাগিয়া বা মায়ের বাগান। আমরা অটো করে চলেছি জঙ্গলের ভেতর দিয়ে। রাস্তাটা খুবই সুন্দর। মাইকি বাগিয়া অর্থাৎ মায়ের বাগান, এটি মা নর্মদার খেলার জায়গা। মৈকল রাজার কন্যারূপে নর্মদা যখন জন্মগ্রহণ করেন, তখন তার বাল্য সঙ্গিনী গোলাপ কাউলির সঙ্গে এই বনে তিনি খেলা করতেন। এখানেও একটি জলের কুণ্ড আছে। এই জল নর্মদার জলময়ী রূপ, যেটি চরণোদ্যোগ কুণ্ড নামেও খ্যাত। মায়ের বাগানে বিভিন্ন প্রকার বৃক্ষ রয়েছে। গোলাপ কাউলি হচ্ছে এক প্রকার ঔষধি গুল্ম, যা চোখের রোগের জন্য খুবই উপকারী। এছাড়াও এখানে নানা রকম গাছগাছড়া রয়েছে, যেখান থেকে ওষুধ তৈরি করা যায়। পাহাড়ি ঝর্ণা। আমরা যখন মাইকি বাগিয়ায় ঢুকছিলাম, তখনই দেখছিলাম যে ঢোকার গেটের
সামনে অনেক রকম গাছগাছালি বিক্রি হচ্ছে, যেগুলো থেকে ওষুধ তৈরি করা হয়। এই জায়গাটার একটা আধ্যাত্মিক মাহাত্ম্য তো রয়েইছে, তার সাথে সাথে এর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। অনেকটা সময় আমরা এখানে একটু কাটালাম। চারিদিকটা বড় বড় গাছ, আর মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে, আর দূর থেকে একটা ঝর্ণা বা নদী জলের আওয়াজ পাচ্ছি। এখানে নর্মদা মায়ের একটি মন্দির রয়েছে, যেখান থেকে এই ঘন্টার আওয়াজটা শোনা যাচ্ছে। এই সেই মন্দির, এখান থেকেই আওয়াজটা পাওয়া যাচ্ছিল। এখন আমরা এসেছি সোনমুড়া, সোন নদীর উৎপত্তি স্থল। 100টা সিঁড়ি নামতে হবে। সোনমুড়া ঢুকতে 20 টাকার টিকিট লাগে। এখন আমরা চলেছি সোন নদীর ভিউ পয়েন্ট দেখতে। এখানে একটা গ্লাস ব্রিজ আছে, এই যে সেই ব্রিজ। এই ব্রিজ থেকে মধ্যপ্রদেশের শেষ এবং ছত্তিশগড়ের শুরু, এই জায়গাটা খুব ভালোভাবে বোঝা যায়। আর ছত্তিশগড়ের এই পুরো উপত্যকাটা খুব সুন্দর করে দেখা যায় এই ব্রিজ থেকে। এই যে গ্লাস ব্রিজের তলা দিয়ে দেখা যাচ্ছে। এখানে সোন ও ভদ্র নদী যে পাহাড় থেকে বেরিয়ে আসছে, তার দৃশ্যটাও খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এছাড়াও ভদ্রনদের উৎপত্তিস্থল এখানেই আছে। ভদ্রনদ কয়েক হাত দূরে সোনের তিত্তির জলধারায় মিশে গেছে। উভয়ের মিলিত নাম তখন সোনভদ্র। সোনভদ্রর মিলিত জলধারা সেখান থেকে নেমে ক্রমে চলে যাচ্ছে 150 মিটার দূরে পাহাড়ি গিরিখাদের দিকে। সেখান থেকে জলপ্রপাত রূপে সোননদ পাহাড় থেকে নিচের গভীর খাদে পড়ে প্রায় 500 মাইল দীর্ঘ পথ উত্তর পূর্ব অতিক্রম করে বিহারের রাজধানী পাটনার কাছে গিয়ে গঙ্গায় মিলিত হচ্ছে। যেখানে এই জলধারা পাহাড়ের নিচে পড়ছে, সেখানে ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে। ভিউ পয়েন্ট থেকে দূরে ঘন অরণ্য সজ্জিত পর্বতরাজির দৃশ্য খুবই সুন্দর। এই যেখানে সোন নদী উদ্গম হয়েছে, সেখানেই মন্দির স্থাপন করা হয়েছে, আর সামনে কুণ্ড রয়েছে। আর এই ছোট্ট গরুর মুখ দিয়ে সোন নদী তিত্তির করে বইছে। সোনমুড়াতেই সোন নদের উদ্গম কুণ্ডের পাশের মন্দিরটি দেবী সোনাক্ষীর মন্দির। এই 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। এখানে সতীর ডান নিতম্ব পড়েছিল। দেবীর নাম সোনাক্ষী। নবরাত্রিতে খুব বড় পুজো ও উৎসব হয়। এবার আমরা চলেছি নর্মদা মন্দিরের দক্ষিণে। সোনমুড়া যাবার রাস্তায় কিছুটা দূরেই নির্মীয়মান এই শ্রীযন্ত মহামেরু মন্দির। এই মন্দিরের যে প্রবেশদ্বার, যেটা দূর থেকে দেখা যাচ্ছে, দেখছি 4টি মাথা রয়েছে। এই 4টি মাথা হলো লক্ষ্মী, সরস্বতী, কালী ও ভুবনেশ্বরী দেবীর। স্বামী শুকদেবানন্দজি শ্রীযন্ত মহামেরু মন্দিরের প্রাণপুরুষ ছিলেন। এই মন্দিরের কাজ শুরু হয়েছিল 1951 সালে। তারপর হঠাৎ যিনি এটি নির্মাণ করছিলেন তার মৃত্যু হওয়াতে কাজটি অসম্পূর্ণ থেকে যায়। মন্দিরটি নামেই বোঝা যাচ্ছে মন্দিরটি শ্রীযন্ত্রের ন্যায় নির্মিত, আর এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রতিটি 52 ফুট। বহু দূর থেকে মানুষ এর গঠনশৈলী দেখতে আসেন। শ্রীদেবী হলেন বেদের
আরাধ্য দেবী। বেদের কালে এনার পূজা করা হতো। এই দেবী প্রাকৃতিক বৈদিক শক্তি এবং এই শক্তিকে তুষ্ট করতে না পারলে কোনো সাধকই তার জীবনের কোনো সাধনাতে পূর্ণতা পান না। সাধু ব্যক্তিরা বলেছেন শ্রীদেবীর পূজা একসময় অবশ্যম্ভাবী ছিল। আর যন্ত্র একটা জ্যামিতিক ব্যাপার, যে কোনো ক্ষেত্রকে একটি নির্দিষ্ট জ্যামিতিক মাপে প্রস্তুত করে দিলে পরে সেখানে দৈবিক শক্তি বিশেষভাবে ধরা পড়বে। এরকমই একটা বিশ্বাস প্রাচীনকালের গবেষণা থেকে চলে এসেছে। এই কারণে এই শ্রীযন্ত্র মহামেরু মন্দিরটি তৈরি করা হয়েছিল, যাতে তিনি শ্রীদেবী তুষ্ট হন এবং এখানে তার আরাধনা করা হয়। কিন্তু দুর্ভাগ্য, মন্দিরটি এখনও অসম্পূর্ণ রয়ে গেছে এবং এখন এর ভেতর কোনো কাজ চলছে না, আর ভেতরে যাওয়াও যাচ্ছে না, বন্ধ করা আছে। আর এই দেখুন প্রবেশ গেটে যে সুন্দর মূর্তিগুলো খোদাই করা আছে, সব দেবদেবীর মূর্তি। এটা হচ্ছে 64টি যোগিনী মূর্তি। সম্পূর্ণ মন্দিরটি একটু মেটে মেটে রঙের, আর চারিদিকে সবুজ গাছপালা, পাহাড়, আর তার মধ্যে দাঁড়িয়ে আছে এই মন্দির। এবার আমরা চলেছি কপিলধারা দেখতে। নর্মদা মন্দিরের পশ্চিমে 8 কিলোমিটার দূরে নর্মদার প্রথম প্রাকৃতিক জলপ্রপাত হলো এই কপিলধারা। এই কপিলধারা যাবার রাস্তাটা ভারী সুন্দর। অমরকণ্টকে এত দর্শনীয় স্থান রয়েছে, মনে হয় না যে সেটা একবার আসলেই দেখা সম্পূর্ণ হবে। এই আমরা কপিলধারার সামনে এসে গেছি, গেটের সামনে। এই দেখুন নর্মদা নদী, আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে দেখছি, আর চারদিকটা ঘন জঙ্গল। এই কাঠের ব্রিজ, ব্রিজের এপাশ ওপাশ দুপাশেই ঘন জঙ্গল, আর তীর করে বয়ে চলেছে নর্মদা নদী। বলা হয় মহামুনি কপিল এখানে শিবের তপস্যা করেছিলেন। এখানে কপিল মুনির একটি আশ্রমও রয়েছে। ভারতীয় ধর্মশাস্ত্র অনুযায়ী 22 জন কপিলের উল্লেখ আছে।
এই নর্মদা তটে কোন কপিল মুনি এসে তপস্যা করে গেছে তার সঠিক কোনো উল্লেখ পাওয়া যায় না। কপিলধারা এসছি, কপিলধারা এদিক দিয়ে, আর 10 টাকা করে টিকিট। আর যদি এখানে দাঁড়িয়ে ফটো তুলতে চান তাহলে 100 টাকা আর 70 টাকা। বড় ফটো তুললে 100, ছোট হচ্ছে 70 টাকা। আর এই বলছে নিচ অব্দি, নিচেও নামা যায়, কিন্তু এখন নামতে গেলে অনেক টাইম নষ্ট হবে বলে আমরা আর নামছি না। নর্মদার প্রথম প্রপাত হচ্ছে কপিলধারা, আর কপিলধারার আগে দুটি জলধারা এসে এই কপিলধারার সঙ্গে একসাথে মিলিত হয়েছে। একটি হচ্ছে আরএনডি, অপরটি হচ্ছে বিশালাক্ষী বা কপিলা। নর্মদা এখানে প্রায় 100 ফুট নিচে ভূপতিত হচ্ছে। পর্যটকদের দেখার সুবিধার জন্য এখানে একটা ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে। এখানেও গ্লাস ব্রিজ আছে, যার উপর দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন খুব সুন্দরভাবে। আর এর টিকিট হচ্ছে 20 টাকা পার পারসন। এই কপিলধারাই আবার এই গিরিপথ দিয়ে নেমে চলে গেছে, আর কিছুটা যাওয়ার পর মানে ওটা ট্রেকিং করে যেতে হয় 1 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে এটার নাম হয়ে গেছে দুধধারা। কপিলধারাতে যেমন কপিল মুনির আশ্রম আছে, তেমন দুধধারাতে আছে দুর্বাসা মুনির আশ্রম। কিন্তু আমরা আর ট্রেকিং করে নিচে যাইনি দেখতে, কারণ অনেকটাই নিচে। আচ্ছা, এইবার আমরা এই কাঠের ব্রিজটা ক্রস করে ওপারটা যাব। ওখানে কপিল মুনির পায়ের ছাপ আছে জলের তলায়, সেটা দেখতে যাব। আর একটা শিব মন্দিরও রয়েছে। এই সাধু বাবা আমাদের নিয়ে যাচ্ছেন ওই কপিল মুনির পায়ের ছাপ দেখাতে। এই যে গোল মন্দির দেখছি না, দুটো পা আছে, এই তো আচ্ছা আচ্ছা, এই যে এইরকম এরকম, এই যে এইদিকে পা কর তার কে আসমান করলো। এখন জলের জন্য এ হয়ে গেছে না, দেখা যাচ্ছে না। মোটামুটি অনেকগুলো জায়গায় কভার করেছি আমরা। এবার খুব খিদে পেয়েছে, লাঞ্চ করতে হবে। ওইখানেই দেখলাম কপিলধারার ভেতরেই মারোয়ারি ভোজনালয় রয়েছে, সেখান থেকে আমরা লাঞ্চটা করে নিলাম। কপিলধারা যেহেতু অনেকটা যেতে হয়, ওই জন্য আমাদের অটোর দাদা বলল আজকে আর কবির চবুতারা দেখা হবে না। ওই জন্য আমরা চলে এলাম জৈন মন্দির। এটা আমাদের হোটেলের একদম কাছাকাছি। এটাকে দেখে আমার রাজস্থানের চিতরের দুর্গ মনে হচ্ছে পুরো। ফার্স্ট টাইমে যখন দেখলাম একদম সেম একদম। তাই না? জৈন সম্প্রদায়ের আচার্য পূজ্য 108 শ্রী শ্রী বিদ্যাসাগর মহাশয়ের প্রেরণায় সুবিশাল মন্দিরটির নির্মাণ কার্য চলছে। রাজস্থানী বেলে পাথরে নির্মিত মন্দিরটির দৈর্ঘ্য 450 ফুট, প্রস্থ 125 ফুট এবং উচ্চতা 151 ফুট। প্রথম এইটাকে দেখলে মনে হবে রাজস্থানের চিতোরদুর্গের মতো অনেকটা দেখতে। দুদিকেই সেম।
মন্দিরের কারুকার্য এক কথায় অনবদ্য। এখনও মন্দিরের কাজ চলছে আর অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা। ভেতরে ভগবান আদিনাথ বা ঋষভদেবের অষ্টধাতুর বিগ্রহ বিদ্যমান। বিগ্রহের উচ্চতা 10 ফুট, ওজন 25 টন। আস্তে আস্তে বিকেল হয়ে আসছে। আজকের সাইট সিন আমাদের এই পর্যন্তই। এখন আমরা হোটেলে ফিরে যাব। ইচ্ছা আছে পরের ভিডিওটা আমি দেখাবো আজকের নর্মদা মায়ের সন্ধ্যা আরতি। ততক্ষণের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে সন্ধেবেলা।